চাচা কত বছর চাকরি করে তারপর অবসর নিয়েছেন? আমি 18 বছর বাংলাদেশে সেনাবাহিনীতে চাকরি করার পরে আমি কুয়েত মিশনে চলে যাই। যাওয়ার পরে ওখানে 11 বছর 10 মাস কুয়েতে মিশন শেষ করি। করার পরে বাংলাদেশে আসি। আসার পরে ওখান থেকে ব্যবসা শুরু করি, স্টক ব্যবসা, বিভিন্ন ধান এবং ভুট্টা ব্যবসা করার পরে ওটা তো লস যায়। যাওয়ার পরে দেখি যে না, এটা প্রফিট হবে না। শেষের দিকে আমি একটা চিন্তা ভাবনা করি আবাদে আসার জন্য আর কি। আবাদে আপনি ধান টান ভুট্টা একটু আবাদ করার পরে দেখি এটা তো খুব একটা প্রফিট হচ্ছে না। তখন আমার ব্রেনে আসে আমি একটু বাংলাদেশে ঘুরি। ঘোরার পরে তখন বিভিন্ন জায়গায় যাওয়ার পরে দেখি যে আপনার আম, আমার ব্রেনে আসলো যে আম হয়তো মনে হয় ভালো হতে পারে আর কি। তখন আমি রাজশাহী 5 দিন ঘুরি আর কি। ঘোরার পরে ওখানে বিভিন্ন আমের গাছ দেখে ওটা আমার চয়েস হয় না। লাস্ট ফিনিশিং আমি রংপুর ঢুকি। রংপুর 2 দিন ঘোরার পরে হাড়িভাঙ্গা আমটাকে আমি মূলত বেছে নিই আর কি। বেছে নিয়ে ওখান থেকে চারা নিয়ে আসি আমি রংপুর থেকে। নিয়ে আসার পরে হাড়িভাঙ্গার আবাদ করি আর কি, চারা লাগাই। আচ্ছা আচ্ছা, আম বাগান কত বিঘা জমির উপরে করেছেন? ওটা 21 বিঘা জমির উপরে। আমের পরে কি পেয়ারাটাকে বেছে নিয়েছেন? হ্যাঁ জি, আমের পরে আমার আর একটা চিন্তা ভাবনা আসলো যে আমি যেহেতু আমি সাকসেস, আম আমার প্রফিট দিচ্ছে ভালো। তারপর আমি চিন্তা ভাবনা করলে কী করা যায় এই মুহূর্তে। তখন আমি চিন্তা ভাবনা করার পরে পেয়ারাটাকে সিলেক্ট করলাম আর কি। আচ্ছা আচ্ছা, করার পরে তারপর আমি পেয়ারা লাগালাম। তখন লাগানোর পরে একটা মনে একটা হলো যে কেমন কি হয় না হয়। পেয়ারার রেজাল্টটা এটা খুবই লাভজনক এবং খুবই ক্রিটিক্যাল এটার মানে পরিচর্যা। আচ্ছা, আপনি ছাড়া আপনাদের এই গ্রামে আর কি কোনো পেয়ারা চাষী আছে? আমার দেখা দেখি বেশ ওখানে একটা নাটোর থেকে আসে এক লোক এখানে বাগান করেছে, আবার এখানে করেছে কয়েকটা বাগান, 3-4টা বাগান করেছে। আরো মানুষ সাজেশন নিচ্ছে তারা কিভাবে করবে। এবং আপনার বগুড়ার লোক আসে সাজেশন নিচ্ছে, ওনারাও করতেছে। আপনার নবাবগঞ্জ থেকে আসছে, ওনারাও লাগাইছে ওখানে আর কি। চাচা, এই পুরো নবাবগঞ্জ উপজেলাতে সর্বপ্রথম ফল চাষী আপনি? জি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আরো একটা প্রশ্ন করতে চাই যে আপনি আর্মিতে ছিলেন, আগে মানুষ বলতো আর্মি পার্সন, হ্যাঁ, আর এখন বলে যে ফল চাষী। এই কথাটা শুনতে কেমন লাগে এখন? ফল চাষী এটা একটা মানে বিরাট আনন্দের ব্যাপার, তাই না? যেটা কৃষিতে আমি আর্মিতে চাকরি, ওটারও একটা সুনাম আছে। কিন্তু এই চাষি হিসাবে এটা আর একটা সাফল্য আমি অর্জন করেছি, কথা বুঝলেন? যেটাকে আমি এখানে আর্মিতে যত না পরিচিত, তার চেয়ে আমি ফল চাষি এবং আম চাষ করে সারা বাংলাদেশে, সেটা ঢাকা, আপনি সিলেট, দিনাজপুর, রংপুর, মানে আমি বিভিন্ন জায়গায় বড় বড় লোকদের সাথে, মানে ভালো ভালো সরকারি ইয়েদের সাথে, কর্মকর্তাদের সাথে বেশ ক্লোজ এখন বর্তমান। বুঝলেন, এটা আমার একটা বিরাট গৌরব। এই কথাটাই জানতে চাচ্ছিলাম, কারণ সেই যে আগে আমি কৃষক, আমি একজন চাষি, এটা বলতে একটু ইতস্তত বোধ করতেন, কিন্তু এই জায়গা থেকে আমরা কিন্তু পুরোটা বেরিয়ে এসেছি। হ্যাঁ, আগে মানুষ কৃষককে কোনো মূল্যায়ন করেনি, এটা কৃষক, এর ভিতরে কি আছে, কিছুই নেই। কিন্তু আমি মনে করি কৃষক বাংলাদেশের ভিতরে যতগুলো রাজনীতি করে আর যাই করুক, এই কৃষকের কাছে কিছুই নয়। মূল বাংলাদেশের উৎসই হচ্ছে মানে ফসল উৎপাদনের কৃষি সেক্টরে হচ্ছে কৃষক, এবং গভর্নমেন্ট এটার ভিতরে কেয়ার নেওয়া উচিত, কথা বললেন? যেহেতু আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা এই পর্যায়ে এসেছি, যদি গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করতো, এই বাংলার মাটিতে এমন কোনো জিনিস নেই
যে হবে না, ফলানো যায় না। এখানে আমি মালটা টেস্ট করছি, হ্যাঁ মালটা হয়েছে এবং রেজাল্ট ভালো। হ্যাঁ, তারপর আপনার ছুবেদার টেস্ট করছি, এই গাছ আছে, আবার ব্রেনে আছে চায়না কমলা, ওটারও অলরেডি আমি ডিমান্ড দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ওগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু ওনাদের সাথে কথা বলি, যাদের সহযোগিতা এই জায়গাটিতে আপনি সফল, তো অবশ্যই সফল। মোট কতজন কাজ করে আপনাদের এখানে? এখানে এমনও সময় আসে, এখন মনে হয় 7-8 জন আছে, আর ওদিকে আছে কিছু 8-10 জন আছে না, এখন 8-10 জন আছে। এমনও সময় আসে যে 70-80 জন লোক পর্যন্ত এখানে এই বর্ষার সময় কাজ শুরু হবে আর কি। তখন শুধু আপনার ওদিকে আম, এদিকে পেয়ারা, এটা কভার করা মুশকিল হয়ে যায়। আচ্ছা, যারা এই মুশকিলটাকে আপনার সহজ করে দেয় তাদের মধ্যে এই একজন। চাচা একটু এদিকে ঘুরে তাকান তো, আমরা একটু কথা বলি। এর নাম হচ্ছে হল্লুল, শুরুর থেকে আমবাগানের শুরুর থেকে আছে। আচ্ছা, বহুদিন হলো সে আমার এখানে আছে এবং নিষ্ঠার সাথে সে কাজ করতেছে আর কি। বাহ, যে এতদিন ধরে কাজ করছেন। তারপরে এই যে নতুন বিষয় হাড়িভাঙা আম, হ্যাঁ, যেটা আপনাদের এখানে হতো না, সেটার একদম শুরু থেকে আপনি ছিলেন। এই অনুভূতিটা একটু জানতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই, কেমন লাগে বিষয়টা? আমি দীর্ঘ 7 বছর থেকে ওই আম বাগানে ছিলাম, এখন পর্যন্ত আছি, বুঝছেন। সে তার ইচ্ছে করি বাগান করছে। আমি যে 7 বছর থেকে আছি, আমি মাস গেলে 10,000 টাকা পাই, আমার সংসার চলায়। এইভাবে আম বাগান করতে করতে এখন সে পেয়ারার বাগান চালছে। এখন এই পেয়ারার বাগান মনে করেন আজ 2 বছর থেকে গড়ছে, 80-90 জন কর্মচারী এখানে, তার অন্য এখান থেকে জোগাড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইভাবে আর কি চলছে। তা আম থেকে পেয়ারাতে এসেছেন, এখন কি বেতনটা কি বেড়েছে? হ্যাঁ, অবশ্যই বেতন বেড়েছে। আগে ছিলাম 8,000 টাকা, এখন 10,000 টাকা মাস পাই। আচ্ছা আচ্ছা, বছর বছর বাড়তে আছে। এই যে হাতে ব্যাগ পরাচ্ছেন, এই যে এই পেয়ারা সম্পর্কে ভালো করে জানছেন তো, যে মানে পোকামাকড় আক্রমণ হলে তো আপনারাই তো দমন বালাই নাশক ব্যবহার করেন। পেয়ারা বাঁধছে মনে করেন, এখন আর পোকা আক্রমণ করতে পারবে না, কোনো স্পট হবে না, ওই জন্য পলিথিনটা করা। আচ্ছা, এখন কি অবস্থা পেয়ারা বাগানে? যদি এটা তো অফ সিজন, এখন একটু পেয়ারা কম হয়, তাই না? এখন একটু কম হয়, বর্ষার টাইমে বেশি হয়। আচ্ছা, পেয়ারা বাগানটা তাহলে 27 বিঘা জমিতে। জি, এই জমিতে আগে কি হতো চাচা? এই জমিতে আগে আপনার কুষার হতো, ভুট্টা হতো, ধান হতো, মরিচ যেটা আকালি বলে আমাদের দিনাজপুরের ভাষায়, আকালি হতো। হ্যাঁ, এই ধরনের চাষ হতো আর কি। ফল চাষের জন্য তো এই মাটিটা একেবারেই নতুন বলা যেতে পারে। পেয়ারা চাষের জন্য নবাবগঞ্জ উপজেলার মাটিটা কতটা উপযোগী, আর এটা কি মাটি? এটা মূলত হচ্ছে লাল মাটি। হ্যাঁ, এই মাটির সাথে পাহাড়ি মাটি একই কোয়ালিটির মাটি মিল আছে। হ্যাঁ, যার জন্য ধান টান ওগুলোর চেয়ে এই ফল উৎপাদনটাই উপযোগী বেশি। চাচা, বাগান করার পরে আপনি গাছে কি ধরনের রোগবালাই দেখছেন? সেরকম রোগবালাই বলতে এটা ছত্রাক, মূলত ছত্রাকই অ্যাটাক করে বেশি। হ্যাঁ, ছত্রাকই আর মূল সমস্যা আর কি। আর দ্বিতীয়ত লাল মাকড় আছে, যেটা খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি সমস্যা করে আর কি। স্প্রে দিলেই মূলত গাছটা সুস্থ থাকে আর কি। এবং আপনার বাগানটা কিন্তু এখন খুব ভালো আছে, 3 বছর হয়েছে, কিন্তু আমি এরকম 3 মাস হয়ে গেছে। আমি এরকম বাগানেও গেছি, যেমন মাগুরাতে দিদার ভাইয়ের বাগানে, ওখানে প্রায় 3.5 বছর বাগানের বয়স হয়েছে, সেই গাছ মরে যাচ্ছে, বাগান শেষ হয়ে যাচ্ছে, এরকমও হয়েছে। তো সেই তুলনায় আপনার বাগানটা খুব ভালো। এটা মূলত আপনার পরিচর্যার উপরে সবকিছু কথা বললেন। যেরকম জমিতে আপনার ঘাস রাখা যাবে না, ঘাসে অনেক পোকামাকড় থাকে, এটা আপনি ছুলতে হবে আর কি, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, বুঝলেন। এটাতে আমার কোনো ফরমালিন বা কোনো ওই রকম হাই পাওয়ারের বিষ, 2.5 ইসির বিষ প্রয়োগ করা হয় না, যেটা দিয়ে আমরা হালকা। তারপর আমার এই বাগানটাতে পলিথিনে, যেহেতু পলিথিন করা হয়, ওটা আপনার ওই পেয়ারাতে যায় না, অর্থাৎ বলতে হবে এটা বিষমুক্ত। যেটা দেন হালকা, সেটা কখন এবং কেন দেন? এটা যখনই আমি দেখি যে গাছের রোগ আসছে আর কি, যেরকম ছত্রাক আসছে, তখন আমি ডাইথেনিয়াম 45, যখন আপনার যে পিঁপড় আসে বা পোকা আসে, সাইপারমেথ্রিন গ্রুপ 10 ইসি, এটা হালকা মাত্রা,
এটা যখন আপনার বিভিন্ন পোকামাকড় শুরু হয় তখন আমি এটা দিই। আচ্ছা, এই যে ওষুধটা ব্যবহার করা হয়, এটা তৈরির নিয়মটা কি? এটা তৈরির নিয়ম ওটা আপনার বুঝতে হবে এবং জানতে হবে। এটা পানির সাথে যেরকম সাইবারমেথ্রিন গ্রুপ 1 লিটার পানির সাথে 1 মিলি, হ্যাঁ, এটার হচ্ছে ডোজ। হ্যাঁ, এটা আমার ড্রাম আছে, ওই ড্রামে কয় লিটার পানি ধরে ওই অনুযায়ী আমি ওই 1 মিলি হিসাবে প্রতি লিটারে ওইভাবে দিয়ে দিই। যেরকম ছত্রাক, হ্যাঁ, আমি নেমিসপর ইউজ করি, ডাইথোনিয়াম M45 ইউজ করি। এগুলো আপনার ওই 2 মিলি বা 3 মিলিও দেওয়া যায়। হ্যাঁ, ওইটা ছত্রাকের জন্য আর কি, ছত্রাক যেন অ্যাটাক না করতে পারে। ছত্রাকটা মূলত আপনার পাতা শুকা যায়, তারপরে আপনার উপরে থেকে ডাল শুকা যায়, এটার জন্য হচ্ছে ছত্রাক। তারপরে এটা আবার আপনার টিল ইউজ করা হয়, এটা ডোজ হচ্ছে 1/2 মিলি, হ্যাঁ, পার লিটার পানিতে। যখন অ্যানথ্রাক্স হবে অর্থাৎ ঘা আসবে পেয়ারার গায়ে, তখন মূলত আমি টিলটা ব্যবহার করি বা প্রাউড ব্যবহার করি বা নুইন ব্যবহার করি। মূলত অ্যানথ্রাক্সের জন্যই আপনার গাছগুলো মারা যায়, বুঝলেন? অ্যানথ্রাক্সের একটা নিয়ম হচ্ছে কি, পাতাগুলো আপনার এই যে পাতাগুলো আছে না, যখন লাল হয়ে যাবে, এটা তো আপনার মরা পাতা, যখন পাতাগুলো লাল হয়ে যাবে যে এরকম, হ্যাঁ, ওই রকম যখন লাল হয়ে যাবে তখন আপনার মনে করেন এটা অ্যানথ্রাক্স চলে আসছে আর কি। 27 বিঘা জমিতে আপনি পেয়ারার জন্য বিনিয়োগ করেছিলেন কত টাকা? এ পর্যন্ত মোটামুটি আমার 40 থেকে 50 লাখ টাকা আনুমানিক একটা বিনিয়োগ হয়েছে। আচ্ছা, আর এই 3 বছরে কত টাকা বিক্রি করলেন? সেটা তো ওইভাবে হিসাব করে না, খাতা দেখলে বোঝা যাবে। তারপরেও আনুমানিক আমার 2 কোটির মতো বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনার কাছে জানতে চাই যে নিরাপদ খাদ্য উৎপাদনে আপনার ভূমিকা কি থাকবে ভবিষ্যতে, এবং অন্যদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এটা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমার থাকবে ফরমালিন মুক্ত, বিষ মুক্ত, এবং অন্যদের জন্য এটাই থাকবে। আর দ্বিতীয়ত আরও নিত্য নতুন জিনিস নিয়ে গবেষণা করে আমি মানুষকে উপহার, বাংলার মানুষকে বাংলার মাটির থেকে উৎপাদন করে উপহার দিতে চাই। আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ এখানে শত শত লোকের কর্মসংস্থান হোক, হাজার হাজার লোকের কর্মসংস্থান হোক। আমি মনে করি যেটা মানুষ তেলের খনি, স্বর্ণের খনির থেকে ওরা ফ্রি পেয়ে ওটার থেকে ওরা লাভবান হয় এবং ধনী হয়। আমি মনে করি ওয়ার্ল্ডের ভিতরে আমাদের যে মাটি, বাংলার মাটি, হ্যাঁ, এর চেয়ে খাঁটি মাটি আর নাই। এই মাটি যদি আমি আমরা রিসার্চ করে যদি ফল উৎপাদন করে এটা যদি আমরা বিদেশে করতে পারি, বিক্রি করতে পারি, তাহলে মনে করেন যে আমরা সবচেয়ে ওয়ার্ল্ডের ভিতরে ধনী দেশ থাকবো। হ্যাঁ, এটা আমার মানে যেটা আইডিয়া আর কি, ধারণা, হ্যাঁ, আইডিয়া। আচ্ছা, আমরাও আশা করছি মানে তেমন একটা দেশ হবে। আপনার আমের বাগান নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম, কিন্তু এখন তো আমের বাগানে আম নেই, মুকুলও আসেনি। আম যখন আসবে আপনার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আমেও দেখা হবে, ড্রাগনে দেখা হবে, চায়না কমলাতে দেখা হবে, সবই দেখা হবে। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা দীপ্ত টিভির সবাই ভালো থাকবেন। আপনাদের আসার জন্য, এখানে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে শুরু করছি কৃষি জিজ্ঞাসা। আপনাদের সকলকেই স্বাগতম। নূরজামান সৈয়দপুর থেকে জানতে চেয়েছেন তার 15 মাস বয়সী ষাঁড় আছে, সেটার স্বাস্থ্য ভালো কিন্তু নিয়মিত খাবার খায় না, একবেলা খেলে অন্য বেলায় আর খায় না। এখন কি ব্যবস্থা নিলে নিয়মিত খাবার খাবে? বাংলাদেশে আবাদি জমির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কাঁচা ঘাস, বিশেষ করে গরুর চারণভূমি এবং খাদ্য কমে এসেছে, যার জন্যে গরুর খাবার আমরা মেটাতে হয় দানাদার খাবার থেকে, যেমন গমের ভুসি, চাউলের কুড়া, খোল ইত্যাদি থেকে। কাজেই এই সহজপ্রাপ্য দানাদার খাবার যদি আমি অধিক পরিমাণ খাওয়াই এবং তার বিপরীতে যদি আমি কাঁচা ঘাস বা খড় আমরা পরিমাণ মতো না খাওয়াইতে পারি, তাহলেই তার পেটের বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, বিশেষ করে খাদ্যে অনীহা,
বদহজম, বিভিন্ন ধরনের সমস্যা। কাজেই যদি আপনার গবাদি পশুকে আপনার 2 কেজি দানাদার খাবার দেন, বিশেষ করে কুড়া ভুসি ইত্যাদি মিলিয়ে যদি খাওয়ান, অন্তত তার 3 গুণ, কমপক্ষে 3 গুণ কাঁচা ঘাস সহ অন্যান্য খড় কোটা এগুলো খাওয়াতে হবে। নীলফামারী থেকে অঞ্জলি রায় জানতে চেয়েছেন তিনি খামার করার জন্য গরু কিনতে চান। ভালো জাতের গরু কোথায় কিনতে পাবেন ও ভালো জাতের গরু চেনার উপায় কি? প্রথমে যেটা বলবো যে আপনার গরুর ঘাসের ব্যবস্থা আছে কিনা। প্রথম আপনার ঘাসের ব্যবস্থা অথবা ঘাস চাষ করতে হবে। তারপরে আপনি একটু স্বাস্থ্যসম্মত খোলামেলা একটা গরুর ঘর বা গোয়াল ঘর আপনি তৈরি করবেন। এরপরে আপনি উন্নত জাতের, যদি দুধের গরু কিনেন তাহলে আপনি উন্নত জাতের আপনার গরু কিনবেন। এই উন্নত জাতের গরু কিনতে হলে আমাদের দেশে 2 ধরনের উন্নত জাতের গরু আছে। একটা হলো ফ্রিজিয়ান জাতের গরু, আর একটা হলো শাহিওল জাতের গরু। উপজেলার বিভিন্ন গ্রামে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই গরুগুলা তৈরি করা হয়েছে। আপনি সহজেই এই বিভিন্ন হাট বাজার থেকে ফ্রিজিয়ান জাতের গরু, ফ্রিজিয়ান জাতের শঙ্কর জাতের গরু আপনার সহজেই কিনতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে ফ্রিজিয়ান জাতের, শঙ্কর জাতের অর্ধেক ফ্রিজিয়ান জাত আর অর্ধেক হলো দেশি জাত, এই দুইটার মিলে শঙ্কর জাতের গরু কেনাটাই ভালো হবে। এই 50 ভাগ দেশি এবং 50 ভাগ বিদেশি জাতের যে ফ্রিজিয়ান জাতের যে শঙ্কর, সেই গরুগুলাই 10 থেকে 12 লিটার দুধ দিতে পারবে। আপনি সহজেই এই গরুটাকে চিনতে পারবেন। আর যদি আপনি মোটা তাজা করার জন্য যদি গরু কিনেন তাহলে অবশ্যই শাহিওল জাতের লাল, যেগুলার চুট বড়, গলকম্বল ঝুলানো, নাভি ঝুলানো, এই ধরনের গরুগুলাই এবং তাদের বয়স 2 থেকে 2.5 বছরের মধ্যেই এই মোটা তাজার গরুগুলা কিনবেন। আর তার এই যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো দেখেই আপনি যদি গরু কিনেন তাহলে আপনি এখানে মোটা তাজাকরণের ক্ষেত্রে অথবা দুধের গরুর লালন পালনের ক্ষেত্রে আপনি অধিক লাভবান হবেন। ফরিদপুর থেকে আইয়ুব খান জানতে চেয়েছেন তিনি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার করতে চান। তাই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কোথায় পাবেন এবং তার ছাগলের খামারের সার্বিক ব্যবস্থাপনা কিভাবে করবেন? এই ছাগল বাংলাদেশের বিভিন্ন উপজেলায় পাওয়া যায়। এই ছাগলের বৈশিষ্ট্য হলো এদের বেশিরভাগই কালো জাতের হয়ে থাকে, অন্য কালারেরও হয়। এদের কানগুলো ছোট, পাগুলোও খাটো, ওজন 15 থেকে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এরা অত্যন্ত দ্রুত বর্ধনশীল। বৎসরে 2 বার বাচ্চা দেয়, প্রতিবারই 2 থেকে 3টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। এই জাতের খামার বিশেষ করে নর্থ বেঙ্গল, বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা প্রচুর পরিমাণে এই জাতের ছাগল পাওয়া যায়। আপনি সহজেই এই ছাগলগুলা সংগ্রহ করতে পারেন। তবে ছাগল সংগ্রহের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে অবশ্যই আপনার গ্রামের থেকে বা খামার থেকে বা বাড়ির থেকে যদি সংগ্রহ করতে পারেন সবচেয়ে ভালো। আর না হলে যদি কোনো বাজার থেকে করেন, অনেক সময় আপনি পিপিআর রোগে আক্রান্ত ছাগল আপনার কাছে চলে আসতে পারে। এই পিপিআর অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জাতীয় রোগ, সেই ক্ষেত্রে আপনার অন্যান্য ছাগলও এই রোগে আক্রান্ত হইতে পারে। কাজেই আপনি কেনার সময় একটু সতর্ক থাকবেন এবং এদেরকে নিয়মিত কৃমির ওষুধ এবং পিপিআর রোগের টিকা বৎসরে 1 বার, প্রথম 2 মাস বয়সে বাচ্চাদেরকে, এরপরে বৎসরে 1 বার টিকা দিতে পারলেই এই আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকবে। নাইম ইকবাল ঢাকা থেকে জানতে চেয়েছেন তার গরুর খামার আছে, এখন তার গরুর পেটে গ্যাস জমে পেট ফুলে আছে, এখন তিনি কি ব্যবস্থা নিলে গ্যাস কমবে? পেটে গ্যাস জমার মূল কারণ হচ্ছে আপনি দানাদার খাবার আপনার গরুকে বেশি খাওয়ান, সেই অনুপাতে আপনার ঘাস, খড় বা এই ধরনের আঁশ জাতীয় খাবার আসলে কম খাওয়ান, যার কারণে গরু
জাবর কম কাটে এবং পেটে গ্যাস হয়। কাজেই দানাদার খাবারের সাথে কমপক্ষে 3 গুণ কাঁচা ঘাস, খড়, অন্যান্য আঁশ জাতীয় খাবার তাকে সরবরাহ করবেন, তাহলে পেটের ঠিক থাকবে। এছাড়াও বেশি যদি পেট ফেঁপে যায়, সেই জন্যে ডিজিটপ বা জাইমোবেট গুড়ের সাথে মিশিয়ে গরুকে খাওয়াই দিবেন, সকালে 1 প্যাকেট, বিকালে 1 প্যাকেট। তাহলে সাময়িক এটা রিলিফ হবে, কিন্তু ভবিষ্যতে যত নিয়মিত না পেট ফাঁপে, সেই জন্যে আপনি দানাদার খাবারের সাথে কাঁচা ঘাসের পরিমাণ মতো খাওয়াবেন, তাহলে আপনার পশু সুস্থ থাকবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের পাঠানো প্রশ্ন উত্তর নিয়ে অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখার অনুরোধ রইল প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই ছিল অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের কৃষি জীবনের কথা। দিনে দিনে ফল চাষের সংখ্যা বাড়ছে এবং আমরা বিশ্বাস করছি আজকের অনুষ্ঠান দেখার পরে ফল চাষের সংখ্যা আরও বাড়বে। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফা ইরিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। খোদা হাফেজ।